হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের পার্সেন্টেজের ক্লাস 3 করব। আজকে আমরা বেসিক, আগের দুটো ক্লাসে আমরা কিন্তু বেসিক পুরো শিখে গেছি কিভাবে কি করতে হয়। আজকে কিন্তু আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে প্রাইমারিলি বেসিক কোয়েশ্চেনগুলো থেকে শুরু করবে এবং আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শুরু করব এবং এই যে কোয়েশ্চেনগুলো আনা হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসা কোয়েশ্চেন এবং আগামী পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসবে তার উপর ডিপেন্ড করেই কিন্তু কোয়েশ্চেনগুলো হয়েছে। ঠিক আছে, তাহলে দেরি না করে সরাসরি ওকে ফার্স্ট ম্যাথ আছে। ফার্স্ট ম্যাথ কি বলছে দেখো, বলছে একটি মাকড়সা 1 ঘন্টার মধ্যে একটি পোলের উচ্চতার 62.12% উপরে উঠেছিল এবং পরের ঘন্টায় অবশিষ্ট উচ্চতার 12.12% উপরে উঠেছিল। ঠিক আছে, বোঝা গেল? যদি পোলটির উচ্চতা 192 মিটার হয় তাহলে দ্বিতীয় ঘন্টায় মানে সেকেন্ড টাইম যখন 12.5% হয়েছিল তখন কতখানি আরোহণ করা হয়েছিল। বোঝা গেল? কোয়েশ্চেনটা আগে বুঝতে হবে। দেখো, এটাকে দুভাবে করাবো। ঠিক আছে, যেটা তোমাদের প্রেফারেবল হবে সেটাই করবে। করা যায় অনেক রকম ভাবে, কিন্তু আমরা অপেক্ষাকৃত সহজ নিয়মে করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 62.12% আর একটা হচ্ছে 12.5%। এই দুটো জিনিস আমি জানি। ঠিক আছে, তাহলে সবার প্রথম আসি যে তো 62.12% মানে এটাকে কিভাবে লিখবো না, 50% প্লাস 12.12% লিখতে পারবো। 50% আর 12.12% লিখতে পারবো। তাহলে এখানে কি বলতে পারবো যে 50% মানে কি, 50% মানে আমরা পরিষ্কার লিখতে পারবো 1/2, এটা আমরা জানি অলরেডি। আর 12.12% মানে কি, 12.12% মানে হচ্ছে 1/8। একটা প্রসেসেই করাই, দরকার নেই দুটো প্রসেসে, সিম্পল এই প্রসেসটা অনেক বেশি সহজ। তাহলে টোটাল কত হচ্ছে এখানে হিসাব করলে আমরা কত পাবো, 8 হচ্ছে লসাগু, 2 4 যোগ 1, তার মানে হচ্ছে 5/8। এই তো বেরোলো। তাহলে আর এইটা কত আছে, এইটা আমরা সরাসরি 1/8 লিখতে পারবো। আমরা জানি 12.5% মানে 1/8, ওটা আমরা অলরেডি শিখেছি। এবার অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে একটা পোল আছে, একটা পোল আছে যার হাইট হচ্ছে 192 মিটার। ঠিক আছে, এবার এই পোলটার প্রথমে উচ্চতার দেখো, প্রথমে একটি পোলের উচ্চতার 62.12% উঠেছিল। আমি ধরলাম এটা ধরো 50, 62 এতখানি, ধরো এতখানি উঠেছিল। এইটা হচ্ছে 62.12%। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ঘন্টায় প্রথম ঘন্টায়। এবার বলছে পরের ঘন্টায় এটি অবশিষ্ট উচ্চতার 12.12% উঠেছিল। অবশিষ্ট মানে এই যে এই পার্টটা পড়ে আছে, এই পার্টটার 12.12% উঠেছিল। এইটা হয়েছে কনসেপ্টটা বলেছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ঘন্টায় কতখানি উঠেছিল সেইটা। সবার প্রথম কথা, আমরা এই জায়গাটা থেকে একটা জিনিস বুঝবো। এই যে প্রথম ঘন্টায় উঠেছিল 8 আর 5/8 আছে, তাই তো? তাহলে এটা থেকে বলতে পারবো যদি পুরো পোলটা যদি 8 হয়, যদি পুরো বলটা 8 হয় তাহলে প্রথমে কতখানি উঠেছিল, প্রথমে উঠেছিল 5, তাহলে 8-এর মধ্যে 5 উঠেছিল। ঠিক আছে, তাহলে এখনো বাকি কতখানি আছে, এখনো 3 ওঠা বাকি আছে, তাই তো? তার মানে এটা বলতে পারবো যে 192 মিটার তো পোল, তাহলে কতখানি বাকি আছে, 3 বাকি আছে।
3 বাকি আছে কতর মধ্যে? 8-এর মধ্যে। বোঝা গেল? 3/8 কেন লিখলাম? তোমরা করতে পারতে 1 - 5/8 = 3/8, কি দরকার হিসাব করার? আমি যখন চোখে দেখেই বলতে পারতি 8-এর মধ্যে 5 গেছে, 5 উপরে উঠেছে, 3 বাকি আছে, তাহলে 192, 3/8, 3 বাকি আছে। আবার কি বলেছে, এইটা যেটা পেলাম এইটা হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে এই বাকি অংশটা, সেটা হচ্ছে এই বাকি অংশটা, মানে এই ছবিতে এটা, এই ছবিতে এইটা, এই পার্টটা সেম, এই পার্টটা, এইটা হচ্ছে বাকি অংশটা, তাহলে এইটা হচ্ছে এখন বাকি আছে। এইটা তো প্রথম ঘন্টার পরে, ফার্স্ট আওয়ারের পর, প্রথম ঘন্টার পর এইটুকুনি পার্ট বাকি আছে। বোঝা গেছে? এবার এইটুকুনি পার্টের পরের ঘন্টায় এবার সেকেন্ড আওয়ারে কি করছে, সেকেন্ড আওয়ারে এই অংশটার 12.5%, 12.5% মানে কি 1/8, ঠিক আছে? তাহলে ওই পোর্শনটার 1/8 উঠবে, এই 1/8টাই আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? মানে এই হিসাবটাই আমাকে জানতে চেয়েছে। বোঝা গেল কিনা? তাহলে কাটি এবার 8 দিয়ে, দেখো কিভাবে করব। 8 × 2 = 16, 32, 4 × 8 = 32, 24, এখানেও 8 দিয়ে কাটছে, 3 × 8 = 24, তাহলে কত আসছে? 3 × 3, তার মানে দ্বিতীয় ঘন্টা সে 9 মিটার উঠেছিল। দ্বিতীয় ঘন্টা কতখানি উঠলো? 9 মিটার উঠেছিল। বোঝা গেল? এইভাবেও কিন্তু আমরা এইগুলো করতে পারবো। ক্লিয়ার হয়েছে তো অঙ্কটা? আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে। এই তো একটা লজিক দেখলে, আর একটা লজিক দেখো। যাদের মনে হচ্ছে এটা একটু বেশি জটিল হয়ে গেল, এতখানি হিসাব আমার অসুবিধা, তাদের জন্য কি করব? তাদের জন্য আরো একটা, আমরা তো অনুপাত সমানুপাত শিখেছি, সেই লজিকটাই এখানে কাজে লাগিয়ে দেব। ম্যাক্সিমাম জিনিস আমরা এখানে জেনে গেছি, জাস্ট একবার লিখে নেব। দেখো এখানে 62 1/2% মানে 5/8 জানি, আর হচ্ছে কত 12 1/2% মানে 1/8 এটা জানি, ঠিক আছে? হলো। এবার দেখো, এবার কি বলছে, প্রথম ঘন্টায় 5/8 উঠবে, মানে আমি যদি ধরি মোট 8 ছিল, মোট পোলটার উচ্চতা 8 ছিল, তার মধ্যে 5 উঠে গেছে কিন্তু 3 এখনো বাকি আছে। এইটা হচ্ছে প্রথম ঘন্টায় উঠেছে ফার্স্ট, আর এটা বাকি আছে, ঠিক আছে? ফার্স্ট আওয়ারে উঠেছে 5, বাকি আছে 3। দ্বিতীয় ঘন্টায় কি বলছে, 1/8 উঠেছে, তৃতীয় ঘন্টায় 8 মানে 1/8 উঠেছে, মানে 8 যেটা বাকি আছে তার মধ্যে 1 উঠেছে, তার মানে বাকি ছিল 3, কিন্তু এই রেশিও থেকে পাচ্ছি কি 8 যেটা বাকি আছে তার মধ্যে উঠেছে 1। এইটা বোঝা গেছে কিনা বলো? আর একবার বলছি, প্রথমে ছিল হচ্ছে 62 মানে 5/8, তাহলে 8-এর মধ্যে 5 উঠেছে, 3 বাকি আছে, আর দ্বিতীয়বারে কত উঠেছে 12.5% মানে 1/8, মানে 8-এর মধ্যে 1 উঠেছে, তার মানে এখানে বাকি ছিল 3, কিন্তু এই রেশিও থেকে পাচ্ছি 8, তার মধ্যে 1 উঠেছে। ঠিক এই জিনিসটা করে ফেলা মানে অঙ্কটা ম্যাক্সিমাম কাজ করে ফেলা। তাহলে এই বাকি আর এই মানে বাকি 3 আর 8, এই দুটো থেকে আমরা কোনোভাবে সমান করতে পারলেই আমি একটা সম্পর্ক পাবো। কিভাবে সমান করব? এর সঙ্গে 8 গুণ করব, এর সঙ্গে 3 গুণ করব, তাহলে দেখো 3 × 8 = 24, 3 × 8 = 24 একটা সম্পর্ক পেলাম। তাহলে এখানে 3 গুণ করেছি বলে এখানেও 3, আর উপরে 8 গুণ করেছি বলে সবার সঙ্গে 8 গুণ হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে অ্যাকচুয়ালি এসে আমার কি দাঁড়াচ্ছে, যে পোলটা ছিল হচ্ছে 8 × 8 = 64 মিটারের, যেখানে প্রথম ঘন্টায় 5 × 8 = 40 ওঠা হয়েছে, সেখানে প্রথম ঘন্টার পরে 3 × 8 = 24 বাকি আছে, আর এখানে হচ্ছে সেকেন্ড আওয়ারে কত উঠেছে, যা 3 উঠেছে। এই হচ্ছে সম্পর্কটা পেলাম।
যে 64-র মধ্যে 40 প্রথম ঘন্টায় উঠেছে, বাকি ছিল 24, দ্বিতীয় ঘন্টায় 24-এর মধ্যে 3 উঠেছে। এই গেল সম্পর্ক। এবার দ্বিতীয় ঘন্টায় আরোহণ কত, এর অরিজিনাল ভ্যালু জানতে চেয়েছে। তাহলে দেখো 64 তো পোলের উচ্চতা, কিন্তু অরিজিনাল পোলের উচ্চতা কত না 192। ঠিক আছে, তাহলে 64 থেকে 192-তে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 6 18, 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 4 12 হাতে লাগ, 3 6 18 19। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করে থাকি, তাহলে অরিজিনালি একেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে 9 মিটার হচ্ছে তার উচ্চতা হবে। বলো অঙ্কটা কেমন লাগলো? আমরা কিন্তু এইভাবেও এই মেথডেও কিন্তু করতে পারবো এবং খুব সহজে হয়ে যাবে। তবে কিন্তু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে তুমি কি করতে চাইছো এবং কোথা দিয়ে করতে চাইছো। প্রত্যেকটার সঙ্গে সম্পর্ক না বার করতে পারলে আমরা কিন্তু এই জায়গায় আসতে পারবো না। কথাটা পরিষ্কার বোঝা গেছে? এবং ওটা কিন্তু দারুণ অঙ্ক এবং পরীক্ষায় আসা অঙ্ক এই অঙ্কটা। ঠিক আছে, যেমন ভাবে খুশি করবে, কোনো সমস্যা নেই। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, বলছে একজন মানুষ তার অর্থে 7.12% খরচ করে এবং অবশিষ্টের 75% খরচ করার পর তার কাছে 370 টাকা পড়ে গেছে। তাহলে বিষয়টা কেমন হবে, কি করা যায়? দেখো প্রথমে রেশিও পারপাসটা করি, তারপর অন্য কিছু করছি। প্রথমে আমাদের এখানে দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 7.12%। এইটি একটি অচেনা পার্সেন্টেজ, তাই জন্য আমাকে করে নিতে হবে। তাহলে 2 7 দুগুণে 14, একে 15। ঠিক আছে, এইবারে বিষয় হচ্ছে এই যে 15, আমরা কিন্তু একটা জিনিস জানি 15% মানে 3/20। তাহলে 15/2 তার মানে হচ্ছে 3/20 ইন্টু 1/2, তার মানে হচ্ছে 3/40। 3/40 এটা করতে পারি। আর একটা পার্সেন্টেজ আছে 75%, এটা তো জানি আমরা। 75% মানে হচ্ছে 3 গুণ 25%। 25% মানে 1/4, তাই জন্য 3/4। ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট বোঝা গেছে। ওকে, তাহলে প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে 7.5% খরচ করে। 7.5% মানে হচ্ছে 3/40। তাহলে কেউ যদি 40 টাকা ইনকাম করে, তার মধ্যে 3 টাকা খরচ করে, তাহলে সঞ্চয় বা বাকি কত থাকবে না 40 - 3 37 টাকা বাকি থাকবে। ক্লিয়ার? কেউ যদি 40 টাকা ইনকাম করে এবং সেখানে 3 খরচ করে, মানে 7.5% মানে 3/40, তাহলে 3 খরচ করলে তাহলে কি হচ্ছে 37 পড়ে থাকছে। এরপরে কি বলছে, বলছে অবশিষ্টের 75% খরচ করছে। তার মানে 3-এর 4, মানে 4 যদি অবশিষ্ট থাকে তাহলে সেখানে 3 খরচ করছে। তার মানে 4 অবশিষ্ট মানে এইটা পার্টটা ছিল, তাহলে 4 যদি অবশিষ্ট থাকে তাহলে সেখানে 3 খরচ করছে। এই তো হিসাব, কনসেপ্ট। তাহলে এবার সেই আগেরটার মতো আমরা কি করব, এই পোরশনটাকে আমাকে সমান করতে হবে। কোন পোরশনটাকে? এই পোরশনটাকে আমাকে সমান করতে হবে। কি করে করব না, এখানে আমাকে 4 গুণ করতে হবে, এখানে আমাকে 37 গুণ করতে হবে। নিচে 37 গুণ করার জন্য এখানেও 37 গুণ করব, এখানে উপরে 4 গুণ করেছি বলে এখানেও 4 গুণ করব। তাহলে অ্যাকচুয়ালি আমার কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 4 16, 160। আচ্ছা, এখানে হচ্ছে 3 4 12, 120, আর 4 7 28, 120 আর 28 হচ্ছে 148। ঠিক আছে, আর এখানে 37 3-এ কত হচ্ছে, ওকে ওয়েট। ওকে, এখানে একটা জিনিস দেখো, এখানে বলছে তার কাছে কত টাকা ছিল জানতে চেয়েছে, তাই তো? আর বলেছে 370 টাকা পড়ে আছে। ওকে, 4-এর মধ্যে 3 খরচ করেছে, তাহলে পড়ে আছে কত, 1। 4-এর মধ্যে থেকে 3 তো খরচা করে ফেলেছে, তাহলে 1 পড়ে থাকবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 4-এর মধ্যে 1 পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 37 × 37। বোঝা গেছে?
এবার বলছে যে তার কাছে 370 টাকা পড়ে আছে, মানে এইটা ছিল হচ্ছে মোট টাকা তার কাছে ছিল। এইটা আমরা কি পড়লাম, প্রথম খরচ হলো, প্রথম খরচের পর এই টাকাটা পড়ে থাকলো, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় খরচের পর পড়ে থাকলো, এটা কি দ্বিতীয় খরচের পর পড়ে থাকলো এই টাকাটা। তাহলে এই টাকাটা সমান সমান কি বলছে 370 টাকা, এই টাকাটা সমান সমান বলছে 370 টাকা। তাহলে 37 থেকে 370 কত দিয়ে গুণ করতে হচ্ছে না 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে একই রকম ভাবে একে যদি 10 দিয়ে গুণ করে থাকি তাহলে একেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 160 সঙ্গে 10 দিয়ে গুণ করলে হবে 1600, 160 সঙ্গে 10 দিয়ে গুণ করলে কত হবে 1600। তার কাছে কত টাকা ছিল 1600 টাকা ছিল, বেরিয়ে গেল, সিম্পল ম্যাথ। আর এটাকে যদি আমরা আর কোনো ভাবে করা যায়, অবশ্যই করা যায়, অবশ্যই করা যাবে। ওহো, এটা মোছার দরকার ছিল না, এই উত্তর থাক, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে প্রথমটা কি বলেছে যে 7.12%, 7.12% মানে কি হচ্ছে 15/100%, 714 15/100%। আর 75% মানে তো আমরা জানি 3/4, সরি পার্সেন্ট উঠে যাবে 3/4, এই দুটো তো অলরেডি আমরা জানি, দেখে নিয়েছি। এবারে কি বলছে দেখো, আমি ধরে নিলাম তার কাছে টাকা ছিল x টাকা, তার কাছে টাকা ছিল x টাকা ছিল, ঠিক আছে। তাহলে x টাকা থাকার পরে খরচ করেছে কত, দেখো 1 মিনিট, বাই 2 তো, ওকে ওকে ওকে, বাই 2, তার মানে 15/200 হবে তো। তাহলে দেখো 200 টাকার মধ্যে ক টাকা খরচা করছে 15 টাকা খরচা করছে। তাহলে 2 টাকার মধ্যে যদি 15 টাকা খরচা করে তাহলে অবশিষ্ট আর ক টাকা থাকবে 185 টাকা থাকবে, এইটা তো অবশিষ্ট থাকবে। তাহলে এটা যদি ভগ্নাংশে করি তাহলে কি হবে না 185 টাকা পড়ে থাকবে, কতর মধ্যে না 200-র মধ্যে পড়ে থাকবে, এইভাবেই তো করা হয়, তাই না। তারপরে আবার কি বলেছে, আবার বলেছে 75% খরচ করার পরে তার কাছে এই টাকা ছিল। তাহলে এই টাকাটা হচ্ছে প্রথমবার খরচ করার পরে টাকা, ঠিক আছে। তারপরে আর কতখানি পড়ে থাকবে, 75% খরচ হয়ে গেল, তার মানে 25% পড়ে থাকবে। কত পড়ে থাকবে 25% পড়ে থাকবে। আর 25% মানে কত 1/4 পড়ে থাকবে, এই তো হিসাব, তাই না। এই যে ভ্যালুটা পেলাম, এই যে পুরো ভ্যালুটা পেলাম, এই পুরো ভ্যালুটা মানে হচ্ছে 370, এই পুরো ভ্যালুটা মানে কত হচ্ছে 370, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো 370 মাল্টিপ্লাইড বাই 200/185, মানে এই জিনিসটা উল্টে গেল, গুণিত 4/1, ঠিক আছে। এবার আমাকে কাটাকুটি সন্ধান করতে হবে, দেখা যাক কি করে করা যায়। এখানে আছে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, 16 17 18, 35, 5 7 35, ঠিক আছে। 5 দিয়ে এখানে কাটলে কি হচ্ছে, 5 দিয়ে কাটলে 4 5 20 0, 37 দিয়ে 370-কে কেটে গেলে হয়ে যাচ্ছে 10। তাহলে 4 4 16 আর 2 0, 4 4 16 আর 2 0 হয়ে যাবে। তাহলে কত টাকা বেরোলো 1600 টাকা বেরোলো। আর তো কিছু আছে, যেভাবে প্রসেসে তোমাদের সুবিধা হবে, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আমাদের বেসিক কনসেপ্ট যেন স্টেবল থাকে, যেন এই পার্সেন্টেজের জিনিসগুলো স্টেবল থাকে, তাহলে অঙ্কগুলো করতে কোনো সমস্যা হবে না, বোঝা গেছে। চলো দেখো, এই দুটো যে ম্যাথ আছে, এই দুটো ম্যাথ অনেকটা একই রকম, ঠিক আছে। তা ফার্স্ট অফ অল প্রথম অঙ্কটা কি বলেছে আগে দেখে নিই। প্রথম অঙ্কটা বলেছে যুদ্ধে সেনাবাহিনী তার 10% সৈন্য হারায়, 10% সৈন্য হারাচ্ছে, যা সৈন্য ছিল তার 10% সৈন্য হারাচ্ছে, ভালো কথা। বাকিদের মধ্যে 10% রোগে মারা যাচ্ছে, যা বাকি যা ছিল তার মধ্যে 10% রোগে মারা গেল, ভালো।
এবং 10%কে প্রতিবন্ধী ঘোষণা করে দেওয়া হয়েছে, প্রতিবন্ধী ঘোষণা করে দেওয়া হয়েছে বাকি 10%কে। ভালো কথা। তাহলে এতে সেনাবাহিনীতে 7,29,000 সক্রিয় পুরুষ অবশিষ্ট থাকে। তাহলে সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা কত ছিল? কিভাবে করা যাবে? আমরা ধরে নিলাম মোট, এটা দুভাবে করব, যে প্রসেসটা ভালো, সেকেন্ড প্রসেসটা খুব সুন্দর প্রসেস, সাকসেসিভ প্রসেস। তো এক্স আমি ধরে নিলাম মোট সংখ্যা। এবার 10% তো রোগে মারা গেল, 10% কিসে মারা গেল? রোগে মারা গেল। তাহলে কতজন, আচ্ছা প্রথমে রোগ নয়, প্রথমে সৈন্য হেরে গেল, হেরে মারা গেছে, ঠিক আছে, মানে যুদ্ধে মারা গেছে সহজ কথায়। 10% যদি মারা গিয়ে থাকে, মানে হারিয়ে গিয়ে থাকে, তাহলে কত পড়ে থাকবে? 100-র মধ্যে 10% চলে গেলে 90% পড়ে থাকবে। 90%কে আমরা কিভাবে লিখবো? 90/100 এইভাবে আমরা লিখতেই পারি। এইটা হচ্ছে প্রথম 10% হারানোর পরে সংখ্যাটা। এই যে পড়ে রইল, তারপরে আবার 10% রোগে মারা যাচ্ছে। প্রথমে সৈন্য হারিয়ে গেল, মানে হেরে গেল বা মারা গেল, তারপর 10% রোগে হারিয়েছে। তাহলে এর 10% হেরে গেছে, তার মানে পড়ে রইল কত? এর 90% পড়ে রইল। এর কত পার্সেন্ট পড়ে রইল? 90% পড়ে রইল। ঠিক। আবার কি হয়েছে? আরো একটা কন্ডিশন দিয়েছে না, 10%কে প্রতিবন্ধী বলে ঘোষণা করা হয়েছে। তারা তো সক্রিয় পুরুষ নয়, তারা তো আর্মিতে থাকার মতো অবস্থায় নেই। তাহলে বাকি যে আছে 10%কে, তাহলে এই যে পার্সেন্টেজ যে অবশিষ্ট পড়ে রইল, এর 10% যদি প্রতিবন্ধী ঘোষণা করা হয়, তাহলে বাকি সক্রিয় পুরুষ কজন থাকবে? 90% পড়ে থাকবে আবার। তাহলে আবার 90%। এই যে এই বস্তুটি পেলাম, এটা সমান সমান হচ্ছে 729,000। এই পার্টটাকে আমাদেরকে সলভ করতে হবে। সবার প্রথম কথা হচ্ছে 1, 2, 3 শূন্য, 1, 2, 3 শূন্য গেল কেটে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 729,000 ইন্টু এর কত আছে? 1টার পরে 1টা শূন্য, মানে মোট 3টে শূন্য আছে, মানে 1-এর পরে 3টে শূন্য, ডিভাইড বাই কি হবে? 9 গুণ 9 গুণ 9, 3টে 9, 9 9 81, 9 81-তে 729। তাহলে এই 729 আর এখানে 729 কেটে যাবে। তাহলে কি হবে? মানে অ্যাকচুয়ালি এখানে 1-এর পরে 4টে শূন্য, 1 2 3 4 3টে শূন্য, আর এখানে 1-এর পরে 1 2 3টে শূন্য। তাহলে মোট আনসার হচ্ছে 1-এর পরে 1 2 3, 1 মিনিট, 1 2 3টে শূন্য, এখান থেকে আসছে 1টা 2টো 3টে শূন্য, আর এখানে হচ্ছে 3টে শূন্য। তাহলে 1-এর পরে 6টা শূন্য। এখানে এখানে ডেটাগুলো সবকটা 1টা করে শূন্য কম দেওয়া হয়েছে, এখানে 1টা করে শূন্য বাড়বে, তবে হবে এইটা অ্যান্সার হবে। বোঝা গেছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 10 লাখ সৈন্য ছিল, তাই তো? আচ্ছা, যেটা বলছিলাম যে এটা আরো একটা প্রসেস আছে, এবং প্রসেসটা খুব সুন্দর। পর দেখো 10%, 10%, 10%, 10% মানে কি হচ্ছে? 10% করে কমছে। তাহলে সাকসেসিভ কেস বলছে, প্রতিবার 10% করে দেখো কমছে, প্রতিবার 10% করে কমছে। এইগুলোকে কি কেস বলে? এগুলোকে বলা হয় সাকসেসিভ কেস। ওকে, তার মানে কি হচ্ছে? বলছে দেখো 10%, 10% মানে কি? 1/10, মানে প্রথমে যদি 10 জন সৈন্য থাকতো, তারপরে কমে কত হলো? 1 জন কমলো, মানে 9 জন হলো। দ্বিতীয় ক্ষেত্রে আবার 10% রোগে মারা গেল, তার মানে 10% যদি হয়, তাহলে 1 জন কমলো, তাহলে অবশিষ্ট কত থাকবে? 9 থাকবে। এইভাবে আবারও এইটার ক্ষেত্রেও সেম জিনিস হবে, 10% প্রতিবন্ধী ঘটনা করলে তাহলে অবশিষ্ট করে থাকবে কি? মানে 10-এর মধ্যে 1 জন প্রতিবন্ধী ঘটনা, তাহলে পড়ে থাকবে 9। তাহলে আমরা যদি গুণ করি এখানে, যে
তিনটে 10 গুণ করলে হবে 1000, আর তিনটে 9 গুণ করলে হবে 729। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কি দিয়েছে, আরও তিনটে শূন্য আছে, মানে অ্যাকচুয়ালি একে 1000 দিয়ে গুণ করেছে, তাহলে হচ্ছে 729-এর পরে তিনটে শূন্য, তাহলে এখানে গুণ করেছি মানে এখানেও আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে একের পরে 1 2 3 4 5 6টা শূন্য, এই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কত সহজে হয়ে গেল, জিনিসটা বোঝা গেল। এই দুটো ম্যাথ কিন্তু দুটো আলাদা প্রসেস। বোঝাতে পারলাম জিনিসটা, ক্লিয়ার করতে পেরেছি তো? ঠিক আছে, তাহলে এইটা এবার তোমরা নিজেরা ট্রাই করতে হবে। কি করে করা যাবে তাহলে এটা দেখো, কি বলেছে, একজন ব্যক্তি প্রথম বাজিতে তার 75% টাকা হারান। তাহলে কি হচ্ছে, যদি 75% যদি 100 টাকা থাকে, তাহলে সেখান থেকে 75 টাকা হারিয়ে কত টাকা থাকবে, 25 টাকা থাকবে। তার মানে 75% টাকা প্রথমেই হারিয়ে গেলেন। দ্বিতীয় বাজিতে অবশিষ্টের 75% টাকা হারালেন। সেম প্রসেস, কিন্তু দ্বিতীয় বাজিতে অবশিষ্টের 75% টাকা হারালেন, ভালো কথা। এবং তৃতীয় বাজিতেও অবশিষ্টের 75% টাকা হারান, এবং তার কাছে মাত্র 2 টাকা নিয়ে বাড়ি ফেরেন, মানে তার কাছে মাত্র আর 2 টাকা পড়ে আছে ফাইনালি। তাহলে কি বলছে, তার কাছে প্রাথমিকভাবে কত অর্থ ছিল। তাহলে যে প্রসেসটা আমরা এটাই করলাম, আর একবার করে দেখি। সেটা হচ্ছে, তার কাছে টাকা ছিল x টাকা ছিল, ঠিক আছে। এবার 75% টাকা হারিয়ে ফেলেছেন, মানে হেরে গেছেন। তাহলে বাকি পড়ে রইল কত, 25%, তার মানে 25/100। এই টাকাটা বাকি ছিল, এই টাকাটার 75% আবার হারালেন, তার মানে কত বাকি রইল, আবার 25% বাকি রইল। আবার কত বাকি রইল, আবার 25% বাকি রইল। বোঝা গেল? আবার কত হলো, আবার 25% বাকি রইল। কেন? কারণ আবার তৃতীয়বারের জন্য আবার 75 টাকা অবশিষ্টাংশ থেকে হারান, তার মানে আবার 25 টাকা, আবার কত রইল, 25 টাকা বাকি রইল। এই যে পুরোটা হলো, এই পুরোর হিসেবটা হলো অবশিষ্টাংশ 2 টাকা। বোঝা গেল? যদি কাটাকুটি করি 4 25-এ 100, কাটাকুটি করি 4 25-এ 100, কাটাকুটি করি 4 25-এ 100, তাহলে x এর ভ্যালু কি হবে না 2 গুণ 3টে 4 এপাশে গুণ হয়ে যাবে। তাহলে 4 4 16, 4 16 64, 64 দুগুণে 128 হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 128 হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকেই যদি আমি আর একটা ভাবে করি, যে প্রথম বাজিতে 75% টাকা হেরে গেছে, 75% যদি টাকা হেরে যায়, তাহলে কত পার্সেন্ট বাকি পড়ে রইল, 25% বাকি পড়ে রইল। 25% মানে অ্যাকচুয়ালি থাকে 75 দিয়ে বোঝো। যদি 75% টাকা হারছে, তাহলে অ্যাকচুয়ালি মানে কি 3/4, 4 টাকা নিয়ে খেলছে, বাজি ধরেছে, ঠিক আছে, তার মধ্যে 3 টাকা হেরে গেছে, তাহলে অবশিষ্ট পড়ে আছে কত, 1 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, 4 টাকা নিয়ে বাজি বসেছে, 3 টাকা হেরেছে, 1 টাকা পড়ে আছে, সাকসেসিভ কেস। আবার 4 টাকা নিয়ে বাজিতে বসেছে, 3 টাকা হেরে গেছে, 1 টাকা পড়ে আছে। বোঝা গেছে? তাহলে 4 4 16, 4 16 64, আর এখানে 1 1 1 সব 1 হয়ে গেল। তাহলে এই 64 টাকা নিয়ে খেলতে বসছিল, 1 টাকা পড়ে আছে। তাহলে অ্যাকচুয়ালি ক টাকা পড়ে আছে, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 2 টাকা নিয়ে বাড়ি ফেলেছে, তার মানে অ্যাকচুয়ালি ক টাকা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 টাকা। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এই পোর্শনটাকেও আমাকে 2 দিয়ে গুণ করলে বেরোবে 128 টাকা। এইটা হচ্ছে অরিজিনাল ভ্যালু হয়ে গেল টাকার। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি? এই হচ্ছে প্রসিডিওর এই অঙ্কগুলোর। এবার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কোন প্রসেসটা তোমাদের বেটার মনে হয়েছে, সাকসেসিভ প্রসেস নাকি এই প্রসেসটা, সাকসেসিভ প্রসেস নাকি এই প্রসেসটা। আমার কাছে তো সাকসেসিভ প্রসেসটাই বেটার, কারণ এটা আমার তাড়াতাড়ি হবে, হিসাবও আসবে। এবং সাকসেসিভ প্রসেস করলে একটা জিনিস দেখতে পাওয়া যায়, যে এই ভ্যালুগুলো না সরাসরি দিয়ে দেয়। হয়তো বড় জোর তোমাকে ডবল দেবে, বা ট্রিপল দেবে, বা হাফ দেবে, এরকম দেবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালুগুলো একদম মানে এমনভাবে আছে যাতে করতে আমাদের খুব সুবিধা হয়। বোঝা গেছে? তাহলে আমরা আর এই প্রসেসটা, এই এক্স যেটা ধরেছি সেটা হচ্ছে সর্বসকলে প্রাথমিকভাবে যে অর্থটা ছিল, এখানে যেটা ধরেছিলাম এক্স, এটা হচ্ছে মোট সৌর সংখ্যা যত ছিল সেইটি। বোঝা গেছে?
চলো নেক্সট কি বলছে পাঁচেরটা, বলছে একজন ব্যক্তি তার অর্থের 50% তার ছেলেকে এবং 30% তার মেয়েকে দান করলো, ঠিক আছে। বাকির 80% একটি ট্রাস্টে দান করলো। বাকির মানে ছেলে মেয়েকে দান করে দেওয়া হয়ে গেল, তারপরে বাকির 80% একটা ট্রাস্টে দান করলো। তারপরেও দেখছি তার কাছে 16,000 টাকা অবশিষ্ট আছে। তাহলে শুরুতে কত টাকা ছিল, এই তো অঙ্কটা বলেছে। আমি হিসাব করে দেখছি যে লোকটার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে। প্রথমে কাকে দিল, 50% ছেলেকে, সন এস লিখলাম সন, সেখানে 100 টাকার মধ্যে 50 টাকা দিল, ঠিক আছে। মেয়েকে কত দিল, ডটারকে দিল, মেয়েকে দিল 30, ঠিক আছে। আর বাকি কত পড়ে থাকবে, বাকি পড়ে থাকবে 20, ঠিক কি ঠিক না, বাকি পড়ে থাকবে 20, এটা ঠিক না ঠিক না, কারণ 50 আর 30 80, পড়ে থাকবে 20, তবে না 100 হবে। তাহলে ছেলেকে দিল 50, মেয়েকে দিল 30, আর বাকি পড়ে থাকলো 20, ঠিক আছে। এবার বলছে এই যে বাকি পড়ে থাকলো, 20, বাকির 80% এটা ট্রাস্টে দান করলো। এই যে বাকি এর 80%, বাকির 80% দান করলো ট্রাস্টে। তাহলে এটার দেখো একটা কথা, এইটা বাকি, তাহলে 80% যদি ট্রাস্টকে দান করে দেয় তাহলে পড়ে থাকবে কত, 20% পড়ে থাকবে, ঠিক কি ঠিক নয়। যদি 80% ট্রাস্টকে দান করে দেয় তাহলে বাকি পড়ে কত পড়ে থাকবে, 20%। তাহলে কার 20%, 20-র 20% পড়ে থাকবে। কার 20% পড়ে থাকবে, 20-র 20% পড়ে থাকবে। তাহলে 20-র 20% সমান কত, 16,000 টাকা। শুরুতে কত টাকা ছিল এটা বার করতে হবে, ঠিক আছে। তাই এখান থেকে আমরা কি হিসাব পাবো, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি শুরুতে মানে 100%, মানে এই 100-র ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে 1% মানে কত বার করতে পারবো না, 16,000 ডিভাইড বাই 20 গুণ 20। সর্বপ্রথম কথা, দুটো শূন্য কাটবে, 2 2 এ 4, 4 4 এ 16, মানে এই শূন্যটাও কেটে 40। 1 মিনিট, দুটো শূন্য 4 40। আর এখানে তাহলে 100% মানে কত হবে, 40 মানে 4000। তাহলে এখান থেকে 100% আসছে 4000, তাহলে 4000 গুণ 100 হবে, কারণ এটা 100 হিসাব বার করতে হবে, এটা পার্সেন্টেজ এইটা পাচ্ছি। তাহলে কত হবে, আরো দুটো শূন্য অ্যাড হয়ে যাবে, মানে 4000-এর পর আরো দুটো শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 4 লাখ অ্যান্সার হবে। যদি মনে হয় যে এই পার্টটা কি হলো বুঝলা না কেন হলো, তাহলে তোমরা একদম যে বেসিক ফরমেশন আমরা আগের অঙ্কগুলো শিখলাম সেইটাই করে দাও, তাতেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যেন করবে কি, ধরো টোটাল টাকাটা এক্স ধরে নেবে, তার এবার 80% তো চলে গেছে, 80% তো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, বাকি রয়েছে 20%। তাহলে এইটা হচ্ছে বাকি 20%। এই 20%, এই যে বাকিটা আবার 20% দিয়েছে, কোথায় দিয়েছে, ট্রাস্টে দিয়েছে। এবং মানে 80% দিয়েছে, তাহলে 20% পড়ে রয়েছে, তাই তো না, 80% দিয়েছে তাহলে 20% পড়ে আছে, তাহলে 20% মানে তাহলে কত হচ্ছে, 16,000 টাকা। এইভাবে করে দাও, কোনো সমস্যা নেই, যেটাতে তোমাদের সুবিধা হবে। তাহলে এক্স এর ভ্যালু 16,000 গুণ এখানে 10 আর 10, আর এখানে 2 গুণ 2, তাহলে 2 8 2 16, 2 4 2 8, তাহলে 4-এর পরে 3টে শূন্য আর দুটো শূন্য, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 লাখ টাকা অ্যান্সার। ঠিক আছে, যেভাবে সুবিধা হবে আগের প্রসেস, এই প্রসেস যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে সেটাই করবে, কোনো সমস্যা নেই। 6 নম্বরটা কি বলেছে দেখো, 6 নম্বরটা ভালো অঙ্ক। সীসা আকরিকের একটি খনিতে মোট ধাতু আছে 60%, তাহলে সিলভারের পরিমাণ হলো, মানে ওই সীসার আকরিকের মধ্যে সিলভারের পরিমাণ বলে দিয়েছে 3/4%। সিলভারের পরিমাণ কত বলে দিয়েছে, 3/4%। ঠিক আছে, বাকিটা হলো সীসা। তাহলে খনি থেকে আহরিত মোট আকরিক 8000 কেজি হলে সীসার ভর কত। আগে বেসিকটা বোঝো। প্রথমে হচ্ছে সীসা আকরিক, প্রথমে হচ্ছে সীসা আকরিক, আকরিক
সীসা আকরিক কি কি দিয়ে তৈরি হচ্ছে, মানে কি কি থাকে সীসা আকরিকের মধ্যে? সীসা থাকবে এই অঙ্কের হিসাবে, আর থাকবে কি সিলভার থাকবে, সীসা থাকবে আর সিলভার থাকবে। তা এখানে কি বলছে, মোট আকরিক, মোট এই যে আকরিকটা এইটা 8000 কেজি বলে দিয়েছে। ঠিক আছে, আকরিকটা বলে দিয়েছে 8000 কেজি। ক্লিয়ার, বোঝা গেছে? এই 8000 কেজির মধ্যে বলেছে 60% মোট ধাতু আছে, 60% মোট ধাতু আছে। কতখানি আছে? 60% ধাতু আছে। তাহলে এইটা হচ্ছে ধাতু, ধাতু। এবার এবার দেখো মোট ধাতুর মানে এইটা হচ্ছে এখন 8000 কেজির মতো ধাতু, এই ধাতুটার 3/4% হচ্ছে সিলভার আছে, এই ধাতুটার 3/4% হচ্ছে সিলভার আছে। ঠিক আছে, তাহলে এখানে সীসার ভর জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ধাতু, এর থেকে দেখো 3/4% মানে কি? 3/4% মানে আমরা জানি হচ্ছে 3/400। তাহলে 400 যদি ধাতু থাকে, ঠিক আছে, তার মধ্যে 3 হচ্ছে সিলভার, তাহলে সীসা কতটা? সীসা কতটা পাবো? তাহলে 400-র মধ্যে 3 সিলভার, তার মানে 400 - 3, তার মানে 397/400, এইটা হচ্ছে সীসা। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ধাতু, এর সীসার পরিমাণটা এখান থেকে বার করতে হবে, তাহলে 397/400। বোঝা গেল জিনিসটা? এই অঙ্কগুলো কিন্তু একটু কনফিউজিং হয় অনেক সময়, যে সীসা আকরিক আছে তার মধ্যে সীসা আর সিলভার দিয়ে তৈরি হবে। কি কি দিয়ে তৈরি হবে? সীসা আর সিলভার দিয়ে তৈরি হবে। তাহলে সীসার যে পোর্শনটা কি করে পাবো? বলে দিয়েছে যে প্রথমে আগে ধাতুটাকে দেখতে হবে যে মোট ধাতু আছে কতটা, কারণ ধাতুর মধ্যেই তো আমরা সিলভার আর সীসা জিনিসটা পাবো। তাহলে ধাতু কতটা পেলাম? এই পোর্শনটা হচ্ছে ধাতু। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে ধাতু। এবার এই পোর্শন যে ধাতু পেলাম, তার মধ্যে বলছে 3/4% সীসা, এই 3/4% হচ্ছে বলা গেল সিলভার, তাহলে অবশিষ্ট যেটা আছে সেটা সীসা, কারণ সীসা আর সিলভার নিয়ে ধাতুটা হচ্ছে। তাহলে এই দুটো মিলে অ্যাকচুয়ালি হচ্ছে ধাতু। আরো কিছু পোর্শন থাকতে পারে সেটা বলেনি, কিন্তু এই দুটো মিলে হচ্ছে আমাদের ধাতু। ঠিক আছে, সীসা আর সিলভার নিয়ে ধাতু হচ্ছে। তাহলে বোঝা গেল? তাহলে এই পোর্শনটার মধ্যে এইটা, তাহলে কি করে করব আমরা? 3টে 0, 2, 3টে 0, আর এই একটা 0, এই একটা 0 কাটবো। হলো, আর কি কাটা যাবে দেখা যাক। 4 দিয়ে কাটবো, 4 × 2 = 8। তাহলে আমাকে গুণ করতে হবে 2 × 6 × 397। ঠিক আছে, গুণ তো হয়ে যাবে বড়, অন্য কিছু করা যাবে না। দেখো অপশানের প্রত্যেকটা ইউনিট ডিজিটে আলাদা আছে, প্রত্যেকটা ইউনিট ডিজিটে আলাদা আলাদা সংখ্যা আছে। ব্যাস, তাহলে আমার ইউনিট ডিজিট আছে যখন কোনো চাপ নেই। 6 × 7 = 42, 2, আর কিছু হিসাব করার দরকার নেই, এই 2 × 2 = 4। তাহলে আমাদের আনসার বেরোবে অপশন সি, কারণ ইউনিট ডিজিট আছে 4, এই কারণের জন্য। বোঝা গেল? তাহলে ইউনিট ডিজিট দিয়ে কি করে করতে পারি? আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ডিজিট সাম। কি বস্তু এই ডিজিট সাম? দেখাচ্ছি। ডিজিট সাম বস্তুটা কি হয় দেখো, আমি এই প্রতিটা সংখ্যার ডিজিট সাম বার করব। ঠিক আছে, যেখানে 9 পাবো কেটে দেব। 6 আর 3 = 9, কেটে গেল। 7 আর 4 কত হয়? 11। 7 আর 4 কত হচ্ছে? 11। 1 আর 1 কত হচ্ছে? 2। 1 আর 1 যোগ করলে 2, তাহলে এর ডিজিট সাম হচ্ছে 2। বুঝতে পারলে? দেখো এখানে দেখো, 7 আর 2 = 9, কেটে গেল। 6 আর 4 = 10, 10 কি হয়? 1 আর 0, 1 আর 0 মানে ডিজিট সাম 1। এখানে দেখো 7, 8, 9, 10, 11, 11 মানে হচ্ছে 11 মানে কি বললাম? 1 + 1 2, 2 এর সঙ্গে 6 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে 8, 9, 10, 11, 12। ঠিক করলাম কি? 7, 8, 9, 10, 11,
10, 10-এর 1, 7, 8, 8, হ্যাঁ 8, 9, 10, 11, 12, 12 মানে কি ডিজিট সাম 2 আর 1 এ 3, 2 আর 1 এ 3, ঠিক আছে। আর এটা দেখো 6 আর 4 এ 10 মানে 1, 7 একে 8, তাই তো, তাহলে ডিজিট সাম কত হচ্ছে 6 আর 4 এ 10, 7 একে 8, তাহলে 10 আর 18, 18 পুরো 9 দিয়ে চলে যাচ্ছে, তাহলে ডিজিট সাম হচ্ছে 0, ঠিক আছে। কারণ 18 যখন হয়ে যাচ্ছে তখন ডিজিট সাম 9, 9 মানে আমরা সবসময় 0 ধরি, ঠিক আছে। তাহলে এই চারটে আলাদা আলাদা ডিজিট সাম বেরিয়েছে, তাহলে এখানকার ডিজিট সাম কি হবে দেখো, এখানকার ডিজিট সাম কি হবে, সবার প্রথম কথা এখানে ডিজিট সাম দেখো 9টা কেটে যাবে, 7 আর 3 এ 10, 1 হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখান থেকে কি পাচ্ছি 6 2 এ 12, 12 মানে 2 আর 1 এ 3, 3 এর সঙ্গে এই 1 গুণ হবে, তাহলে কত হচ্ছে 3, তাহলে এখানেও 3 আসছে, এখানেও ডিজিট সাম 3 আসছে, কোনটা অ্যান্সার বেরোলো দেখলে। তাহলে আমরা করতে পারি অনেক প্রসেসগুলো জানতে হবে, ডিজিট সাম শেখালাম, ইউনিট ডিজিটও শিখলাম, ঠিক আছে। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।